আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে রোজকার মতো আমি আবার সহেলি। তবে এই দুপুরবেলা 3টে বেজে গিয়েছে ঘড়িতে। আজকে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়েছি। আজ স্টুডিওতে আমি একা নই, আমার সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি, আমাদের শিক্ষিকা তথা সাইকোলজিস্ট ম্যাডাম সায়ন্তিকা দে। নমস্কার ম্যাডাম। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। তো আজকে এসে কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। তো ম্যাডাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আর কি আলোচনা করব, যে মেন্টাল হেলথ, এইটা এই মুহূর্তে এই সময় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অন্তত ত্রিপুরা রাজ্যের জন্য এবং প্রত্যন্ত এলাকাগুলোর জন্য, যে এই মেসেজটা আমাদের কাছে পৌঁছে দেওয়া যে শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক অসুস্থতাও একটা বড় বিষয়, এটাকে আমাদের নেগলেক্ট করলে চলবে না। এই বিষয়ে আপনি কি বলেন? ঠিক আছে, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নিউজ নাও চ্যানেলকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আমি সায়ন্তিকা দে, আমি কামালঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কর্মরত রয়েছি এবং আমি কাউন্সিলিংয়ের কাজ করছি বর্তমানে। তো এই মানসিক স্বাস্থ্য যে বিষয়টা, এটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ শারীরিক স্বাস্থ্য আমাদের যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক স্বাস্থ্যটাও আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের একটা প্রাপ্তবয়স্ক বলি বা শিশুই বলি, আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি স্তরকে যদি আমরা দেখি ডেভেলপমেন্টের, প্রত্যেকটা স্টেজের একটা আলাদা আলাদা কিন্তু নেচার রয়েছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্টেজেই আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই, ঠিক আছে? এবং সেখানে আমাদের মানসিকভাবে সুস্থ থাকাটা খুব দরকার, ঠিক আছে? এই জন্য আমি দেখি যে আমাদের শারীরিক সুস্থতা বলতে, একটা শিশুর যদি আমি শরীরের যত্ন বলি, আমরা কিন্তু তার সার্বিকভাবে বিকাশ বা শারীরিক বিকাশ যেটা, এটাকেই আমরা একটু গুরুত্ব দিই। অর্থাৎ একটা শিশু ঠিকভাবে খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, তার বয়স অনুপাতে তার দৈহিক বিকাশ হচ্ছে কিনা, কিন্তু সেই ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটাকে কিন্তু একটু আমরা অবহেলার নজরে দেখি। কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া খুব দরকার। এই ক্ষেত্রে তো একটা বিষয়, যে আপনি যেমনটা বললেন যে শিশুদের দৈহিক বিকাশের ক্ষেত্রে ব্যাপারটা এমন, তো বোধহয় 90% পরিবার রয়েছে সেক্ষেত্রে শিশুদের শুধু দৈহিক বিকাশটাই মেজার করা হয়, মানসিক বিকাশও যে তাদের ঠিক আছে কিনা এটা চেক করতে হয়, পেরেন্টসরা এটাই হয়তো জানেন না। একদম একদম ঠিক বলেছো, ঠিক ধরেছো। আমাদের অনেকটা জনসংখ্যার মধ্যে অনেকটাই রয়ে গেছে এরকম কিছু আমাদের মধ্যে লোকজন, যারা শারীরিক সুস্থতাকেই কিন্তু ওরা নির্ধারক হিসেবে দেখে, যে আমার বাড়ির লোকটা শারীরিকভাবে সুস্থ আছে, চলাফেরা করতে পারছে, এটাই ঠিক আছে, সুস্থ। কিন্তু সে কতটা তার অনুভূতির দিকগুলি বা তার অন্যান্য যে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার বলো, বা সে কতটা হ্যাপি আছে, বা তার কোয়ালিটি অফ লাইফ কতটা সে পজিটিভলি লিড করছে, এটা কিন্তু আমরা অনেকেই জানতে চাই না, ঠিক আছে? আজকাল যেরকম আমরা দেখছি অনেক লোক ডিপ্রেশনের শিকার হচ্ছে। ডিপ্রেশন, এংজাইটি, স্ট্রেস, এগুলো একটা কমন ওয়ার্ড আমাদের হয়ে গেছে। তাহলে এগুলো আসছে কেন? আমাদের কোয়ালিটি অফ লাইফটা যেরকমভাবে খুব দ্রুতভাবে গতিশীলভাবে সেটা এগিয়ে যাচ্ছে, এটা ডেভেলপমেন্ট যত ভালো হচ্ছে, পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানসিক সমস্যারও কিন্তু শিকার হচ্ছি, ঠিক আছে? এটার মধ্যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসও কিন্তু রিলেটেড রয়েছে, খুব ভীষণভাবে। এবং আমি যদি বলি যে একটা শিশুর তার কি কি প্রবলেমের সে বেসিক্যালি সম্মুখীন হচ্ছে, ফার্স্ট অফ অল আমি বলবো যে জেনেটিক রিজন কিন্তু আমাদের একটা মানসিক স্বাস্থ্যের কিন্তু একটা, তুমি বলতে পারো এটা কিন্তু একটা ব্যারিয়ার। কারণ ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমার কোনো ডিপ্রেশনের পেশেন্ট থাকে বা মানসিক রোগে আক্রান্ত কোনো লোক থাকে, তাহলে কিন্তু তার পরবর্তী জেনারেশনের মধ্যে সেটা ট্রান্সমিট হবে। আচ্ছা, এটা কি হবেই হবে এরকম একটা ব্যাপার? হবে। এটা একটা জেনেটিক, কারণ আমাদের ডিএনএ তে এটা ফর্ম হয়ে যাচ্ছে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফল্টি প্যারেন্টিং। বাচ্চাদেরকে আজকাল খুব বেশি দেখা যায় ওরা খুব বেশি প্রতিযোগিতার মুখোমুখি, এবং এটা তো পেরেন্টসরাই ওদের মধ্যে ইনপুট করে দিচ্ছে, যে তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে। এবারে
সেখানে যে হলিস্টিক ইন্টেলিজেন্স আমরা একটা কথা বলি, একদম। ঠিক আছে, হলিস্টিক্যালি সে কতটুকু ইন্টেলিজেন্ট। এবার একটা বাচ্চা সে পড়াশোনায় ভালো নাও হতে পারে, হয়তো দেখা গেল সেই বাচ্চাটা গানে ভালো বা ড্রয়িংয়ে ভালো, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটাকে আমরা আলোকপাত করছি না, আমরা দেখছি তার একাডেমিক পারফরমেন্সটা কতটা ভালো আছে। এক্স্যাক্টলি। এবং বাবা মা যদি খুব বেশি কর্তৃত্ব পরায়ণ হয় এবং সব কিছুতেই যদি ত্রুটি ধরে বাচ্চাদের, সেখানে কিন্তু বাচ্চারা কি হয়ে যায়, ওরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যায়। তাহলে আমি কোথাও নিজেকে আমি এস্টাবলিশড করতে পারছি না, ঠিক আছে। সেটাই, এখানেই তার মানে যে বাচ্চারা যদি নিজের পরিবারের কাছ থেকে অ্যাকনলেজড না হয়, তাহলে বাকি সমাজ তাদেরকে কিভাবে অ্যাকনলেজ করবে? একদম একদম, কারণ শিশুদের প্রথম যেই তাদের সোশ্যালাইজেশন, যেটা আমরা বলি সামাজিকীকরণ, সেটা কিন্তু শুরুই হচ্ছে আমাদের বাবা মায়ের হাত ধরে। এবং শিশুরা আমরা জানি এরা অত্যন্ত স্পর্শকাতর হয়, নরম মনের হয়। এদের কোনো ধরনের এরা মানসিক আঘাত বা খুব বেশি মানসিক চাপে এরা কি হয়ে যায়, ভয়ভীতি হয়ে যায়। এদের যেই হিডেন ট্যালেন্টটা থাকে সেটা কিন্তু ওরা খুব বেশি এটাকে ওরা মানে নারিশমেন্ট করেও এটা খুব দূর এরা এগিয়ে নিয়ে যেতে পারে না। কারণ বাবা মার থেকে ভালো অবলম্বন তো আর পৃথিবীতে কিছু হতে পারে না। বাবা মাকে এখানে ফুল সাপোর্ট করতে হবে তাকে, তার যে ইচ্ছাগুলোকে, তার সাবলীল ইচ্ছাগুলোকে কি করতে হবে, সেগুলোর প্রতি আস্থা রাখতে হবে, ঠিক আছে। এবং বাচ্চা ভুল করবেই, তার সেই ভুল করতে করতেই সে একটা সময় সঠিকভাবে এগিয়ে যাবে। তো এই ভুলগুলোকে কি করতে হবে, এখন আমাদের মনে হয় যে বাচ্চা যেই কাজগুলো করছে সেগুলো খুব কাল্পনিক বা অযৌক্তিক, কিন্তু দেখা যাচ্ছে একটা বাচ্চার কাছে এটা অনেক যুক্তিসঙ্গত মনে হচ্ছে। ওই কারণটা খুঁজতে হবে যে কেন করছে, কেন করছে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে না, এইগুলোকে একটু বোধহয় হ্রাস করে আনলে এই জিনিসগুলো আমরা মুক্তি পেতে পারি। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আমাদের ব্রেইন কেমিক্যাল কিছু ইমব্যালেন্স কিন্তু আমাদের হয়, এবং সেটার কারণে কিন্তু বিভিন্ন ধরনের মানসিক রোগের আমরা শিকার হই। যেমন আমাদের ব্রেইনের যেই নিউরোট্রান্সমিটার রয়েছে, ওখান থেকে যেই লিকুইডসগুলো, আমাদের বায়োকেমিক্যাল হরমোনসগুলো যেগুলো রিলিজ হয়, লাইক সেরোটোনিন, ডোপামাইন। ডোপামাইন কি করছে, আমাদের প্লেজার দিচ্ছে, একদম সেরোটোনিন তার অপোজিট করছে, ঠিক আছে, এংজাইটি আমাদেরকে এক্সাইট করে দিচ্ছে। তো এইগুলো কিন্তু অনেকটা দায়ী হয়ে যাচ্ছে আমাদের মানে মেন্টাল হেলথের। তো এই যে কেমিক্যালস, ব্রেন থেকে যে কেমিক্যালস গুলো বের হচ্ছে, এগুলোকে কি কন্ট্রোল করা যায় কখনো, মানে বাহ্যিকভাবে কি কোনো প্রসেস রয়েছে? হ্যাঁ, এগুলোকে এখন যেগুলো একদম বায়োলজিক্যালি যেগুলো ফল্টি পজিশনে আছে, সেগুলিকে রোধ করাটা একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে। কারণ আমরা যদি কোনো একটা চারা গাছ, সেটা যদি আগে থেকেই দুর্বল থাকে, সেটাকে অনেক যত্ন করে যদি আমরা বাঁচাতে পারি, আর একটা সবল গাছকে আমরা খুব তরতাজা গাছকে আমরা খুব তাড়াতাড়ি এটাকে আমরা বড় করতে পারি, সেটা আমাদের একটা হিউম্যান বিইং এর ক্ষেত্রেও তো তাই হবে, ঠিক আছে। তো যেগুলো এই নিউরোট্রান্সমিটার যেই ফল্টি পজিশনস গুলো থাকে, সেগুলোকে যদি খুব বেশি যদি এগুলোর মধ্যে এরর দেখা যায়, তাহলে এগুলো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু মিনিমাল যেই প্রবলেমগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু থ্রু মেডিকেশনস এগুলোকে কিন্তু আমরা ঠিক করতে পারি, ঠিক আছে। এবং আমাদের কিছু মানে রিসেন্ট যেগুলো আগেও বললাম, যে কিছু স্ট্রেসফুল লাইফ ইভেন্টস, এগুলো কিন্তু আমাদের মধ্যে মেন্টাল হেলথের রিজন হতে পারে। পুরোটাই তো একটা র‍্যাট রেস, মানে এই প্রেসারটা তো সব সময় সবাইকে হ্যান্ডেল করতে হবে। এবারে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে কিন্তু বিশেষ করে ট্রমা এক্সপোজারও হয়ে যায়, আচ্ছা, ঠিক আছে। কোনো বাচ্চা হয়তো একটা শহরে বড় হচ্ছে, হুট করে দেখা গেল তাকে মাইগ্রেট হতে হলো এখান থেকে, এই শহর থেকে মাইগ্রেট হতে হলো, বা তার প্রিয়জনের বিয়োগ, বা মা বাবার মধ্যে রিলেশনটা যদি ভালো না হয়, হেলদি না হয়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মেন্টাল হেলথে কিন্তু একটা বিশাল প্রভাব বিস্তার করে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে মানে শুধু বাবা মা কেন, ফ্যামিলিরও তো একটা বড় একদম, এবং শুধুমাত্র বাবা মা বা অন্যান্য ক্ষেত্রগুলি নয়, সেখানে স্কুল এনভায়রনমেন্টও কিন্তু একটা গ্রেট রোল প্লে করে, ঠিক আছে। এখানে পিয়ার ইনফ্লুয়েন্স একটা ব্যাপার রয়েছে, কারণ বাচ্চারা সমবয়সীদের সঙ্গে মেলামেশা করতেই পছন্দ করে। এবারে ওর যদি পারিপার্শ্বিক পরিবেশটা যদি হেলদি না হয়, ঠিক আছে, একটা বাচ্চা স্লাম এরিয়াতে বড় হচ্ছে, তার একরকম হবে ডেভেলপমেন্ট, যেই বাচ্চাটা একটা সুস্থ এনভায়রনমেন্টে বড় হচ্ছে তার হবে অন্যরকম, ঠিক আছে। তো স্কুল এনভায়রনমেন্ট বা রিলেটেড টিচার্স
টিচার্সদের একটা অ্যাপ্রিসিয়েশন একটা বাচ্চার মনে কিন্তু অনেকটা রিনফোর্সমেন্ট করে দেয়, ঠিক আছে, যেটা হয়তো বাবা মা 2 ঘন্টা ধরে বলছে হচ্ছে না, টিচার হয়তো পরের দিন একটা কাজের অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, তাতেই হয়তো বাচ্চা অনেকটা মোটিভেটেড হয়ে গেছে। এটা ওই খাতার নিচে একটা গুড মার্ক, একটা ভেরি গুড মার্ক বা একটা শিশুকে, কারণ আমি স্কুল টিচার, আমিও এই অভিজ্ঞতাগুলো আমি রোজ ফেস করি। হয়তো একটা বাচ্চার পিঠে হাত দিয়ে বললে সে হয়তো অনেকটা তোমার প্রতি অনেকটা ইনফ্লুয়েন্সড হয়ে যাবে, ঠিক আছে, সোনা বাবা করে একটা কথা বলা, একদম একদম। কিন্তু একটা শিশুকে যদি আমি সবসময় শাসন অনুশাসন বা তাকে যদি আমি সবসময় কম্পিটিশনের দিকে আমি যতটা ঝুঁকে দেব, তার রেজাল্ট কিন্তু আমি খুব একটা হেলদি রেজাল্ট আমি পাবো না। আচ্ছা, সেটাও একটা বিষয়। ম্যাডাম এই ক্ষেত্রে তাহলে একটা বাড়ির সুষ্ঠু স্ট্রাকচার কিরকম হওয়া উচিত একটা বাচ্চাকে বড় করার ক্ষেত্রে? বাড়ির স্ট্রাকচার এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাবা মাকে এই ক্ষেত্রে মানে আমাদের সন্তানকে পরিচর্যা বা তার প্রতিপালনের ক্ষেত্রে বাবা মাকে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে। আচ্ছা। এবং এখন দেখা যাচ্ছে কি আমাদের এই জীবনটা ভীষণ কর্মব্যস্ত এবং জটিল, সেই জটিল কর্মব্যস্ততার মধ্যেই কিন্তু বাচ্চাকেও সময় দিতে হবে, ঠিক আছে, কারণ বাচ্চারা দেখা যাচ্ছে কি দুজনেই তাদের প্যারেন্টস ওরা দুজনেই হয়তো কর্মরত রয়েছে, ঠিক আছে, তার বাচ্চাকে সে প্রপারলি সে সময় দিতে পারছে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে বাচ্চাটা কি হয়, তার মধ্যে অনেক ধরনের সারা দিনের তার মনের যেই না বলা কথাগুলো যেগুলো সে এক্সপ্রেস করতে পারে না, সেগুলো দেখা যায় যে বাবা মার সঙ্গেই সে করতে চায়, ঠিক আছে। তো এখানে একটা কি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে বাচ্চার সঙ্গে। তার না বলা কথাগুলো সে টয়েজ বা অন্য কিছু দিয়ে সে ফুলফিল করার চেষ্টা করছে, সেক্ষেত্রে ওর একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি হয়, একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই এরকম যে সমস্যাগুলো আমি নিজেও একটা কেস আমি দেখেছি, যে বাচ্চার মধ্যে একটা এনিমিজম ট্রেন্ড, এটাকে আমরা বলি সাইকোলজির ভাষায়, এটাকে আমরা বাংলাতে বলি যে সর্বপ্রাণবাদ, এবং বাচ্চা সেই টয়ের মধ্যে প্রাণ খোঁজার চেষ্টা করে। ওকে, আচ্ছা, যেটা ওই কথা বলার পুতুল, একদম একদম কথা বলার পুতুল। তো এবার বাবা মা কি করছে, একটা হয়তো ওই যে মানে পুতুলগুলো কথা বলে ওরকম একটা টয় এনে দিচ্ছে, তাতে তো তার মনের ভাবগুলো আদান প্রদান সঠিক হচ্ছে না, কারণ বাবা মার রিলেশনটা যত ভালো হবে, বাবা মার মধ্যে যত বেশি কলহ হবে, যত বেশি ঝামেলা হবে, তার সুস্থ স্বাভাবিক মননশীলতা কিন্তু গড়ে উঠবে না। এবং এটা কিন্তু আমাদের নিজস্ব কথা নয়, এটা ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বলছি, যে যেই বাচ্চা ছোট থেকে দেখছে যে তার মা খুব নির্যাতিতা বা সে খুব একটা মানে কি বলবো একটা ক্রাউড এনভায়রনমেন্ট বা একটা ক্রুয়েল এনভায়রনমেন্টের মধ্যে বড় হচ্ছে, ওর মধ্যে কিন্তু ও কিন্তু ভবিষ্যতে তার মধ্যে সেই মানে অসামাজিক আচরণ বা ওর একটা মানে ক্রিমিনাল বিহেভিয়ার যেগুলো আমরা বলি, বা তার মধ্যে এংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো অনেক বেশি হাই হবে। আচ্ছা, কারণ ও ছোট থেকে যাদের মুখ দেখে বড় হবে বা যাদের পরিচর্যায় বড় হবে, সেখান থেকে কিন্তু সেই জিনিসটাকে ও সঠিকভাবে পাচ্ছে না, তো সেখানে কিন্তু একটা গ্যাপ থেকে যায়। এই জন্য বাবা মাকে হতে হবে বাচ্চার প্রতি অত্যন্ত সংবেদনশীল। একদম, মানে এক্ষেত্রে ওই গাছ যেমন হবে ফল তার সেরকম হবে, একদম একদম, সেটাতে কোনো ভুল নেই। একটা গাছ যেরকম ভাবে আমরা পরিচর্যা করব, গাছটা সেরকম ভাবেই আমাদেরকে ফুল ফল দেবে। তার পরিচর্যাটার মধ্যে যতটা ঘাটতি থাকবে, সেটা কিন্তু আমাদের একটা পরবর্তী সময়ে আমরা গাছে ওই এখান থেকে আমরা একটা এফেক্ট আমরা দেখতেই পারবো, হয়তো ফলটা হয়েছে খুব একটা ভালো হয়নি, কোয়ালিটি ভালো হয়নি, ঠিক আছে। তো বাচ্চার নারিশমেন্টের জন্য বাবা মার একটা রোল প্লে করতে হবে, এবং বাচ্চার যেই ইচ্ছেগুলোকে সেগুলোকে প্রাধান্য দিতে হবে। প্রাধান্য মিন্স এটা নয় যে তার আমি মানে যে জেদ করছে বা হ্যাঁ যে বায়নাগুলো করছে সেগুলোকে আমি প্রশ্রয় দিচ্ছি, এরকম কিছু নয়। যেটা সে করতে চাইছে তাকে তুমি দেখো, পেছন থেকে দেখো, লুক আফটার করো, ঠিক আছে, বা তুমি করছো ভালো হচ্ছে, এরকম ভাবে বাচ্চাকে ছোট ছোট ভাবে অ্যাপ্রিসিয়েট করা। ছোট বাচ্চারা খুব বেশি চায় না, ওদের কাছে
টাকার ব্যাপারটা সেরকম ভাবে তখনও চিন্তায় ওদের আসে না। ওদের 10 টাকার জিনিসটা যা হবে 100 টাকার জিনিসটাও তাই হবে, ঠিক আছে, যেটা ওদের পছন্দ, যেটা ওদের পছন্দ। এবারে তোমার ভালোবাসাটা কতখানি, তুমি সেটাকে ওকে ভালোবাসে দিচ্ছ কিনা বা সেরকম ভাবে ওকে প্রায়োরিটি দিচ্ছ কিনা, সেটা খুব বোঝে ওরা, এটা এরা খুব বোঝে, ঠিক আছে। আচ্ছা, এই যে জেদের ব্যাপারটা আমরা অনেক সময়তে দেখি প্রচুর বাচ্চার পেরেন্টসের কমপ্লেন আসে এবং আপনার কাছে হয়তো আসে যে আমার বাচ্চা প্রচন্ড জেদি, জিনিসপত্র ভেঙে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ওকে একটা কাজ করতে বলছি আমরা, ও করছে না। এইটা কিভাবে হ্যান্ডেল করবে পেরেন্টসরা? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি হয়েছে যে বাচ্চারা আজকাল এখন অনেক বেশি জেদি হয়ে গেছে। আমি তার রিজন হিসেবে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া বা আমাদের ইলেকট্রনিক গ্যাজেটস, স্পেশালি মোবাইলস, আমরা এগুলোকে কিন্তু একটু ফোকাস করে আমরা দেখছি। কারণ যদি ছোট একটা বাচ্চা সে দেখছে যে বাবা এবং মা দুজনেই হাতে লম্বা দুটো অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বসে আছে, তাহলে কিন্তু তার চিন্তা চেতনাটাও কিন্তু ওই দিকেই যাবে, ঠিক আছে। তো আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব যখন আমরা এই ফ্যামিলি এনভায়রনমেন্টগুলোতে থাকবো একান্ত নিজেদের মধ্যে সময় কাটানোর, ঠিক আছে। এই গ্যাজেটসগুলোকে একটু দূরে রাখলেই মনে হয় ভালো হয়, ঠিক আছে। তাতে বাচ্চাদের কি হয়, সেই সাবলীল চিন্তা ভাবনাগুলো এগুলো এতটা মেকানিক্যাল হবে না, যান্ত্রিক হবে না। কারণ এখন তো আমরা সবাই বলতে গেলে যন্ত্রমানবের মতোই ছুটছি, ঠিক আছে। এর থেকে বেশি কিছু না। একটা বাচ্চাকেও আমরা 2 বছর হতে না হতেই তার পিঠে একটা ব্যাগ ঝুলিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার শৈশব হারিয়ে গেছে প্রায় বলতে গেলে। এখন শুধু তোমাকে কি করতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে, তোমাকে 90% আনতে হবে, এইগুলোই আমরা খুব বেশি আমরা জোরালো ভাবে দেখছি। কিন্তু একটা শিশু কি চায়, শিশু তার শৈশবকে প্রপারলি এনজয় করতে পারছে কি, আমরা কিন্তু একবারও তা ভেবে দেখি না। সেই এনভায়রনমেন্টটাই তো আর নেই, মানে আমরাই তৈরি করে দিচ্ছি না সেটা। একদম এইটাই। তো এই জিনিসগুলো একটু রাখতে হবে। এবং এগুলো কি হচ্ছে যে ও যখন যেটা বাচ্চা চায় সেই মুহূর্তে সেটা তাকে না দেওয়া, আচ্ছা, ভুলিয়ে রাখা। তাকে যখন যেটা চাইছে, আমার এখন এই জিনিসটা লাগবে, এখনই সেটা তাকে প্রোভাইড না করে দেওয়া। কারণ তাতে কি হচ্ছে, যখন সে একটা সময়ের পর ওই জিনিসগুলোকে পাবে না, তখনই তার মনে আসবে জেদ, তার গ্রিভেন্স গুলো কিন্তু তখনই চলে আসবে। তো এই জিনিসগুলোকেও আমাদের ভালোবাসা তো অবশ্যই থাকবে, ভালোবাসা, বাচ্চাকে আমরা ভালোবাসবই, ঠিক আছে। আমরা বাচ্চা হচ্ছে মানে ফাইনেস্ট ক্রিয়েচার অফ গড, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু কন্ট্রোল করলে আমার মনে হয় এগুলোকে একটু রোধ করা যেতে পারে। আচ্ছা, কথা বলছি এবং আমি একটা পয়েন্ট অনেকক্ষণ ধরে মাথায় রেখেছি, সেটা হচ্ছে আপনি একদম শুরুতে বললেন যে জেনেটিক্যালি ট্রান্সমিট হয়। যদি পেরেন্টসদের কারোর কোনো অ্যাংজাইটিক্যাল প্রবলেমস থাকে সেটা জেনেটিক্যালি পাস হয় বাচ্চাদের মধ্যে। তো সেক্ষেত্রে পাস ধরুন হলো, পেরেন্টসই যদি না বোঝে তিনি অ্যাংজাইটিতে ভুগছেন, তাহলে সে তার বাচ্চাকে ট্রিটমেন্ট কিভাবে করাবে? এরকম সেই ক্ষেত্রেই কাউন্সিলিং কনসেপ্টটা আসবে, ঠিক আছে। কারণ এটা তো একটা বায়োলজিক্যাল ব্যাপার, জেনেটিক যখন আসবে তখন সেটা হয়ে যায় বায়োলজিক্যাল ব্যাপার, ঠিক আছে। তো এই আমাদেরকে নিজের সমস্যাগুলি বুঝতে হবে। আমি কোথায় ওভার রিয়েক্ট করছি বা কোথায় আমি স্ট্রেস ফিল করছি বা আমার বাচ্চাটার সঙ্গে আমি কেন গুড বিহেভ বা গুড ডিল আমি করতে পারছি না, সেই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। আর এই কাউন্সিলিং যে বিষয়টা আমি যদি বলি, এটা কিন্তু সম্পূর্ণ একটা কি বলবো, এটা একটা পেশাগত একটা প্রফেশন, ঠিক আছে, সম্পূর্ণ রকম ভাবে। এবং কাউন্সিলিং এ কি হয়, আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য কাউন্সিলিং ভীষণ জরুরি। মানে যে খুশি আছে তার জন্য, যে দুঃখী আছে তার জন্য, ঠিক আছে। কাউন্সিলিং একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কাউন্সিলিং কি আমি মনে করি যে আমাদের কম্পিউটারে যে রিফ্রেশ বাটন আছে, আমরা ফোল্ডার্স গুলোকে রিফ্রেশ করি, কাউন্সিলিং ব্যাপারটাও কিন্তু লাইক দ্যাট। ওকে, এটা আমাদের একটা রিফ্রেশমেন্ট। আমাদের এই মানে জটিল জীবনে আমরা যখন চলতে চলতে খুব মনোটোনাস হয়ে যাই বা আমরা অনেক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগি, মানসিক চাপে ভুগি, ঠিক আছে। এই মানসিক চাপ থেকে আমরা নানান ধরনের উল্টাপাল্টা ডিসিশন আমরা নিয়ে নিই জীবনে, ঠিক আছে। বা এমনও হয়ে যাচ্ছে আমরা ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যাচ্ছি বা ক্রনিক স্ট্রেস আমাদের মধ্যে চলে আসছে, ঠিক আছে। স্ট্রেসও কিন্তু 2 ধরনের হতে পারে, একটা গুড স্ট্রেস আর একটা ব্যাড স্ট্রেস, ঠিক আছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা ব্যাড স্ট্রেসেরই শিকার
শিকারটা খুব বেশি হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে কাউন্সিলিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা। কারণ কাউন্সিলিং এ কি হচ্ছে, কাউন্সিলি এবং কাউন্সিলর দুজনই মুখোমুখি তাদের সাক্ষাৎকারের মাধ্যমে তার সমস্যাগুলিকে তুলে ধরছে। আচ্ছা। ঠিক আছে, এবং এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সমস্যার থেকে কিন্তু আমরা নিরসন পেতে পারি। এবং কাউন্সিলিং বিষয়টাকে যদি আমি একটু বাড়িয়ে বলি, আমাদের তথাকথিত সমাজে আমি যেটা বললাম যে শারীরিক সুস্থতাটাকে যত জোরালোভাবে দেখা হয়, মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাকে কিন্তু একটু উপেক্ষা করা হয়। ঠিক আছে, কাউন্সিলর বললেই হয়তো কেউ ভাবে যে সে পাগল হয়ে গেছে বা মাথা খারাপ হয়ে গেছে, সেই ভয়ে লোক কাউন্সিলরের কাছে যেতে চায় না। ঠিক আছে, কিন্তু এই বিষয়টা যে খুব জরুরি, কারণ আমাদের শরীর এবং মন দুটো তো অবিচ্ছেদ্য বিষয় নয়। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে, দুটোর পরিপূরক। ঠিক আছে, তো কাউন্সিলিং আমাদের সবার প্রয়োজন আছে। আমরা যারাই বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় আমরা ভুগছি, নানা ধরনের অ্যাকিউট বা ক্রনিক মেন্টাল স্ট্রেসে আমরা রয়েছি, কাউন্সিলরের কাছে গেলে কিন্তু আমরা সেগুলো খোলাখালি আলোচনার মাধ্যমে এগুলোর থেকে কিন্তু আমরা উত্তরণের রাস্তা বের করতে পারি। ঠিক আছে, এই জায়গা থেকেই আপনি বললেন যে শরীর আর মন আলাদা বিষয় নয়। আমরা রিসেন্ট কয়েকটা কেসেস দেখছি, যে আমি ছোট বড় নির্বিশেষে বলছি, একদম কয়েকটা গার্হস্থ্য হিংসার বিষয়, যেখানে স্বামী স্ত্রীকে খুন করে দিচ্ছেন, স্ত্রী স্বামীকে খুন করে দিচ্ছেন, পাশাপাশি কিছু স্টুডেন্ট তারা আত্মহত্যা করে নিচ্ছে। প্রথমে স্টুডেন্টদের বিষয়টাতে আসি, যে স্টুডেন্টদের বয়স ধরুন কত হবে, 13, 14, 15, এতটা স্পর্ধা, একটা সুইসাইড অ্যাটেম্পট করা, সুইসাইড কমিট করা, এই যে এতটা কারেজ, এটা যদি ওরা ভালো কাজে লাগাতো সেক্ষেত্রে অন্য জায়গাটা ফ্লারিশ করতে পারতো। কিন্তু এই যে নেগেটিভনেসটা, এটা কি করে আসছে আর কেন আসছে? এখন আত্মহত্যার যে বিষয়টা, এটাও একটা খুব সেনসিটিভ ইস্যুস হয়ে দাঁড়িয়েছে আমাদের রিসেন্ট ডেইজে। এবং আত্মহত্যার কারণ যদি আমি বলি, সেটা বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, এবং আত্মহত্যা বিশেষ কারণটা তো বিশেষ করে যদি এটা আমি আলোকপাত করি, এটা আমি বয়সন্ধি কাল থেকেই আমি ধরবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ফেজ, একটা ডিফিকাল্ট ফেজ, যেটাকে আমরা বলি জীবনের ঝড়ঝাপটার কাল বলে আমরা ধরি। ঠিক আছে, এবং এখানে যদি আমি এখান থেকে যদি বিভিন্ন পয়েন্টসগুলো আমি ধরি, বয়সন্ধিকালীন দেখো অনেক কিছু সমস্যা রয়েছে। ঠিক আছে, ছেলে মেয়েদের ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ক্যারিয়ার নিয়ে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা। প্রথম শুরু হচ্ছে ক্যারিয়ার নিয়ে একটা দুশ্চিন্তা। দ্বিতীয়ত এই সময়টাতে কি হয়, একটা অপোজিট সেক্সের প্রতি ভালো লাগা জন্মানো। ঠিক আছে, মানে মেল অ্যাট্রাক্ট টুয়ার্ডস ফিমেলস। ঠিক আছে, এবং অপোজিটটা তাই হচ্ছে। এইখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ওরা স্টেবল রিলেশন চাইছে। এখানে যখন একটা দূরত্ব আসছে, সেই নেগেটিভ ফেইলিয়ারটাকে বা না পাওয়ার সেই হতাশাটাকে ওরা মেনে নিতে পারছে না, এবং এটার ইস্যু ধরে এটা হয়ে যাচ্ছে সুইসাইড কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের ইমোশনগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনের প্রতি নিজের কন্ট্রোল থাকতে হবে। আমরা যত বড় হই আমরা তত ম্যাচিওর হই। তো সেই জিনিসগুলোকে, আমার ভালো লাগার কোনো একটা জিনিস আমার জীবনে নাই বা আসতে পারে। ঠিক আছে, সব সম্পর্কের পরিণত রূপ পায় না। ঠিক আছে, বা অনেক ভালো লাগার জিনিসও আমাদের ছেড়ে দিতে হয়। তার বলে আমি আমার জীবনকে তার পরিবর্তে আমি বিসর্জন দেব, সেটা কোনো কারণই হতে পারে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সুইসাইড যে বিষয়টা, সেটা কিন্তু একটা সত্যিই খুব দারুণ প্রশ্ন করেছো। অ্যাডোলেসেন্স থেকে শুরু করে মানে প্রাপ্তবয়স্ক এবং দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সের লোকেরাও এই পথটাকে ওরা বেছে নিচ্ছে। কেউ কোনো মেয়ে হয়তো সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে, সেই অ্যাবিউজ থেকে সে সমাজের সোসাইটির বিভিন্ন ধরনের মানে কি বলবো, বিভিন্ন আমরা যেগুলো ফেস করি মেয়েরা, আমাদের কলঙ্কিত হতে হবে। সেই কলঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য সে সুইসাইডটাকে তার
শেষ রাস্তা বলে মেনে নিচ্ছে। ঠিক আছে, এটাই কিরকম পরিহাস দেখুন ম্যাডাম, যে মানে তার প্রতি কিন্তু অন্যায়টা হয়েছে, কিন্তু যেহেতু সে সমাজে কলঙ্কিত হচ্ছে তাই জন্য তাকে সুইসাইড অ্যাটেম্প্ট একদম করতে একদম হচ্ছে। একদম একদম যেখানে যার কোনো দোষ দোষ ছিল না নেই, সে হচ্ছে বলি হচ্ছে, আর যে দোষী হয়তো সে ঘুরে বেড়াচ্ছে। একদম। ঠিক আছে, কোথাও কোথাও জাস্টিস হয়তো পাওয়া যাচ্ছে, সেটা বহু বছরের লড়াই। বহু বছরের লড়াই, হয়তো একটা মানুষ তার মানসিক শক্তিও ধরে রাখতে পারে না যে তার শেষ পরিণতিটা বা শেষ বিচারটা, শেষ সুবিচারটা তার সঙ্গে হবে। তো সেক্ষেত্রে সে কি করছে, যে আমার যেহেতু জীবনে এরকম একটা ট্রমা হয়েছে, হয়তোবা আমি আমার ভালো বিয়ে হবে না, বা আমি একটা সমাজে আর 5টা মেয়ের মতো সুনাগরিক হয়ে বাঁচতে পারবো না। ঠিক আছে, তো আমার কাছে এটাই ব্যাটার, আমি আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দিচ্ছি। এইগুলো কিন্তু আজকাল খুব বেশি হচ্ছে, এবং যেটা খুব প্রায়ের ইস্যুস সেটা হচ্ছে গিয়ে ড্রাগস। ওহো, ভীষণ ইম্পর্টেন্ট একটা ইস্যু, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুস, কারণ আমাদের যুব সম্প্রদায় কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে, আমরা খবরের কাগজ খুললে এটা আমরা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন ধরনের সমীক্ষায় আমাদের আসছে যে ড্রাগসের শিকার হয়ে প্রতি বছর অনেক যুবক যুবতী সুইসাইড অ্যাটেম্প্ট করছে। কারণ ড্রাগস এরকম একটা মানে বিষয়, যেটা থেকে আমাদের উত্তরণ হয়ে আসাটা বা এটার থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, বা অনেক ফ্যামিলিজই আছে, বিভিন্ন ধরনের ডি এডিকশন সেন্টার রয়েছে, সেগুলোর খোঁজই হয়তো জানেন না, বা আমার ছেলে বা মেয়েটাকে আমি সুস্থ করে আনতে পারবো সেটাই হয়তো জানেন না। তো এবার ড্রাগস যখন সে নিতে পারছে না একটা সময়ের পর, তখন সে কি করছে, সুইসাইড অ্যাটেম্পটের দিকে যাচ্ছে। এটাই ম্যাডাম, একটু ছোট্ট করে আজকের এপিসোডে আমি এই ছোট্ট করে একটু ড্রাগসের ব্যাপারটাতে যেতে চাই। আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই যে নেশার এত বারবারন্ত যুব সমাজের মধ্যে, এটার কারণটা কি? হ্যাঁ, আসলে ড্রাগস যেই বিষয়টা বলছো, যে উত্তর পূর্বাঞ্চল বললে সেটা ভুল হবে, আমাদের গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব এখন কিন্তু ড্রাগসে নিমজ্জিত। ঠিক আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে রিসার্চেও বেরিয়ে আসছে যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে এই জিনিসটার প্রতি আমাদের ছেলেমেয়েরা অনেকটাই বেশি ঝুঁকে যাচ্ছে। আসলে ব্যাপারটা কি, এটার মধ্যে না ওই পিয়ার ইনফ্লুয়েন্স একটা ম্যাটার রয়েছে। আচ্ছা, ঠিক আছে, যে আমাদের অ্যালকোহল বা ড্রাগসের ব্যাপারগুলো কি হয়, যে আমার বন্ধু নিল, আচ্ছা আমিও কাল গিয়ে একটু টেস্ট করে দেখছি। ওকে, ঠিক আছে, তো এইবারে যখন ওই মানে যখন টেস্টটা, যখন এটার উপর যখন আমি ডিপেন্ড হয়ে যাচ্ছি, তখনই হয়ে যাচ্ছে আমার এডিকশন। ঠিক আছে, আমি আজকে টেস্ট করলাম, ওকে, তারপর 2 দিন পর আবার টেস্ট করলাম গিয়ে, এই টেস্ট করতে করতেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে আমার এডিকশন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একটা খুব জরুরি বিষয়, যে আমি যেখানে মেলামেশা করছি, বা যেই আমাদের প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটা ছেলে মেয়েদের একটা গ্রুপ থাকে। ঠিক আছে, সেই জিনিসগুলোর থেকে একটু বিরত থাকা, সেই টেস্টগুলোকে যেগুলো আমার মৃত্যুর দিকে আমাকে নিয়ে ঝুঁকে যাবে, সেগুলোকে বাতিল করে দেওয়া। ঠিক আছে, বা দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আমাদের গাঁজার বিভিন্ন চাষবাস হচ্ছে। ঠিক আছে, সেই জিনিসগুলোর প্রতি আমাদের সরকারকেও একটু পদক্ষেপ নিতে হবে, যে এই জিনিসগুলো যেন আমাদের যুব সম্প্রদায়কে যেন শেষ না করে দেয়। কারণ এরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এরাই যদি ডুবে যায়, তাহলে আমরা কোথায় সেই সমাজের কোথায় আমরা হোপ পাবো? ঠিক আছে, আমাদের ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এবং যুব সম্প্রদায়কে অনেকটা বেশি অ্যাক্টিভ হতে হবে, এবং বিভিন্ন ধরনের ড্রাগস নিয়ে ক্যাম্পিং করা। ঠিক আছে, এই ক্যাম্পগুলো যত হবে, অ্যাওয়ারনেস গুলো যত বাড়বে, এগুলো বাচ্চাদের মনের মধ্যে প্রভাব ফেলবে, এবং কিছুটা হলেও আমরা বোধহয় এটার থেকে বেরিয়ে আসতে পারবো। আরেকটা হচ্ছে, যেটা আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম ম্যাডাম, যে আরেকটা যে গার্হস্থ্য হিংসা, আপনি রিসেন্ট যদি কয়েকটা ইনসিডেন্ট দেখেন, মানে ভয়ানক ভাবে মানে রাজ্যের মধ্যে গার্হস্থ্য হিংসা একটা বিশাল ভাবে এই কেসেস বাড়ছে, এটা কেন হচ্ছে ম্যাম? গার্হস্থ্য হিংসা, দেখো, এটা
এটা আজকে নতুন বিষয় নয়, সেটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। হয়তো এখন এটা খুব বেশি বেড়ে গেছে, ব্রুটাল মেন্টালিটি, এবং এটার জন্য আমি পুরো মনস্তত্ত্বকেই আমি দায়ী বলে মনে করব, মনের বিষয়গুলোকেই আমি দায়ী বলে মনে করব। কারণ এখন আমাদের এই পৃথিবীতে যেটা খুব বেশি ঘাটতি আমার মনে হয়, শিশু বলো, বৃদ্ধ বলো, আর বয়সন্ধিকালীন ছেলে মেয়ে বলো, সেটা হচ্ছে ধৈর্য। আচ্ছা, খুব কম। ঠিক আছে, আমাদের মধ্যে ধৈর্য এখন নেই বললেই চলে, এবং সেটার রিজন হিসেবে কিন্তু আমরা ধরে নিতে পারি আমাদের এই প্রযুক্তিগত আমাদের উন্নতি। কারণ প্রযুক্তিক ভাবে আমরা এতটা বেশি এখন গতিশীল হয়ে যাচ্ছি বা এতটা উন্নত হচ্ছি, আমাদের মুহূর্তের মধ্যে আমাদের গোটা বিশ্বটা আমাদের হাতে রয়েছে। ঠিক আছে, আমরা যখন যেখানে যা খুশি আমরা পারচেজ করতে পারছি, যেতে পারছি। তো আমাদের এখন ভাবার কেউকে নিয়ে বা কাউকে কোনো সেনসিটিভ বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করব বা তার সলিউশন খুঁজে বের করব, এই সময়টাই আমাদের হাতে নেই। সলিউশন বের করার আগে অ্যাকশন হয়ে যাচ্ছে, আমরা সব ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিচ্ছি। তো এইগুলো কিন্তু একটা রিজন হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবং গার্হস্থ্য হিংসা যদি বলি, সেটা কি বলবো, মানে এতটা পরিমাণে আমিও পত্রপত্রিকা খুলে দেখছি যে ছেলে মাকে খুন করছে, হ্যাঁ, বা পারিবারিক যে প্রতিহিংসাগুলো, তো সেগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য তো আমাদেরকেই এগিয়ে আসতে হবে। কারণ এই ঘটনাগুলি করছি কারা, আমাদের মতো দুপায়ী প্রাণীরাই তো করছি। তাহলে এগুলোকে রেস্ট্রিক্টও আমাদেরই করতে হবে, আমাদেরই সুস্থ মননশীল চিন্তা ভাবনায় আসতে হবে। যখন কোনো একটা সমস্যা হয় একটা পরিবার বলো বা যে কোনো জায়গায়, তখন সেটা সমাধান কিন্তু ঝগড়া বা কোনো রকম প্রতিহিংসা, হানাহানি নয়, সেটার মানে সমস্যা থেকে উত্তরণ হচ্ছে গিয়ে কমিউনিকেশন, যোগাযোগ। ঠিক আছে, যত সেটার মধ্যে আমার 5টা লোকের সঙ্গে যত এখানে আমি মধ্যস্থতা করব, সেই বিষয়গুলোর থেকে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। আর এটাকে আমি যত লেংদি করব, লিঙ্গারিং করব, ও আমাকে বলেছে, ও ইট মেরেছে, আমি তাকে পাটকেল দেব, এই ধরনের মনোবৃত্তি যদি আমরা পোষণ করি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার থেকে আমরা কোনোদিনই বের হতে পারবো না। আচ্ছা, সুস্থভাবে চিন্তা ভাবনা করতে হবে আমাদের। আমাদের আলোচনা চলছে, আমাদের আলোচনা চলবে, তবে এই মুহূর্তে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর। নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালো আছে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আজকে আমরা আলোচনা করছি মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন সাইকোলজিস্ট সায়ন্তিকা দে ম্যাডাম। আমরা তো আলোচনায় ছিলাম, আমরা আবারও ফিরে আসছি। আমরা এতক্ষণ ওই গার্হস্থ্য হিংসা বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এবারে আরেকটা বিষয় হচ্ছে স্পেশাল চাইল্ড কেসেস। অনেকের বাচ্চাই আমরা স্বাভাবিকভাবে ধরুন তার কারোর কোনো ডাউন সিনড্রোম রয়েছে, কারোর বাচ্চার, কারোর অন্য কোনো সমস্যা রয়েছে, এদেরকে সোসাইটি একটা অন্য চোখে দেখে, এটাতে ওদের কতটা এফেক্ট হয়? এটা মানে খুবই কি বলবো, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বাড়িতে যাদের স্পেশাল চাইল্ড রয়েছে এদেরকে একটু রকমভাবে উপেক্ষিত করা হয়, বা এরকমও আমি দেখেছি কিছু কেসেস যাদের বাড়িতে একটা এরকম বাচ্চা রয়েছে, আমি ডিসেবল শব্দটাকে ব্যবহার করছি না, কারণ এখন আমরা এটাকে বলি স্পেশালি অ্যাবেলড। তো দেখা যাচ্ছে বৈবাহিক সম্পর্ক করার ক্ষেত্রেও সেখানে পিছুপা হয়ে যাচ্ছে।
ঠিক আছে। তো এই জিনিসটা আমি বলবো যে স্পেশাল চাইল্ড যাদের রয়েছে বা স্পেশাল চাইল্ড ব্যাপারটা, যে যাদের এরকম প্রতিবন্ধী শিশু রয়েছে, এটাকে কিন্তু অবহেলা করার কোনো বিষয় নয়। কারণ আমার শরীরের যদি একটা আঙ্গুল কেটে যায় বা একটা পা কেটে যায়, তার মানে কি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া বা আমাকে অবহেলার নজরে দেখা? একদমই নয়। ঠিক আছে। তো এরকম কেস থাকতেই পারে, হতেই পারে। আমার বাড়িতে 5 জন সদস্য রয়েছে, তার মধ্যে একজন হয়তোবা প্রতিবন্ধী বা সে মানসিকভাবে অসুস্থ। সেই বাচ্চাগুলোকে আমি বলবো আরো সুন্দরভাবে তাদের সঙ্গে আরো অনেকটা ফ্রেন্ডলি তাদের সঙ্গে বিহেভ করা। কারণ এই বাচ্চাগুলো দেখো, এরা হয়তো কোনো জেনেটিক রিজন বা কোনো ট্রমাটাইজড হয়ে, বা যেটাকে আমরা বলি পিটিএসডি আমাদের সাইকোলজির ভাষায়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ঠিক আছে, এরকম ধরনের কিছু মানসিক আঘাত বা বিভিন্ন ধরনের সেপারেশন এংজাইটি থেকে মানসিক রোগটা বেসিক্যালি কোথা থেকে শুরু হয়, তার উৎস কোথায়, সেটা খুঁজে বের করাটা খুব কষ্ট। কারণ একটা শারীরিক কষ্টকে তুমি যত ইজিলি ডিফাইন করতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে, একটা মানসিক কষ্ট তার কোথা থেকে শুরু হচ্ছে সেটা তার কোনো মানে ট্রমা এক্সপোজার থেকে, চাইল্ডহুড ট্রমা এক্সপোজার থেকেও হতে পারে। ঠিক আছে। এইবারে দেখা গেল ঘটনাচক্রে সেই বাচ্চাটা, সেই শিশুটা হয়তো সে পরবর্তীকালে মানসিক রোগের শিকার হয়ে গেছে। ঠিক আছে। বিভিন্ন ধরনের ব্যাধি রয়েছে, সিজোফ্রেনিয়া রয়েছে বা খুব টার্মিনাল ডিজিজ কিছু রয়েছে, এগুলোর শিকার হয়ে গেছে। কিন্তু তার মানে না যে আমি তাকে অবহেলার নজরে দেখব। তার সঙ্গে আমাদের ডিলিংসটা হতে হবে অনেক ফ্রেন্ডলি এবং অনেকটা সহানুভূতিশীল। আচ্ছা, ঠিক এবং আছে? সেক্ষেত্রে সমাজের কি ইয়ে থাকবে? সমাজের তো আমি বলবো যে সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের এই ধরনের শিশুদের যত্ন এবং ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে দিতে হবে। কারণ এরাও কিন্তু আর 5টা লোকের মতোই, আমাদের মতোই মানুষ। এদের হয়তো সেই বোধ শক্তি বা সেই বাচন শক্তিটা হয়তো আর 5টা সুস্থ স্বাভাবিক লোকের মতো নয়, ঠিক আছে, বা থাকছে না। কিন্তু তার মানে কিন্তু এই নয় এই বাচ্চাগুলোকে বা এই ব্যক্তিগুলোকে আমরা কোনোভাবেই অবহেলার নজরে আমরা দেখব। একদম ঠিক আছে। একদম আমরা শেষের দিকেই প্রায় চলে এসেছি। এই যে আমরা মেন্টাল ইলনেস নিয়ে এত কথা বলছি, আপনার কি মনে হয় না ম্যাডাম যে এখনো সমাজে প্রচুর স্টিরিওটাইপস রয়েছে এই দুটো শব্দবন্ধনী নিয়ে? একদম রয়েছে, একদম 100% রয়েছে। ঠিক আছে। কারণ কেন বলো তো, যেটা আলোচনার আগেও একটু হয়তো আমি বলেছিলাম যে আমাদের শারীরিক সুস্থতাটাকে আমরা যত ভালোভাবে আমরা দেখি, আমাদের মানসিক অসুস্থতাগুলোকে কিন্তু আমরা সেইভাবে এগুলোকে ফোকাস করি না। ঠিক আছে। মানসিক অসুস্থতা বা ওই একটা কাউন্সিলরের কাছে যাওয়া মানেই হচ্ছে যে ওই বাড়ির ছেলেটা বা ওই বাড়ির মেয়েটা হয়তো পাগল হয়ে গেছে বা সে হয়তো উন্মাদ হয়ে যাচ্ছে, তাকে ধরে গারদে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের মন্তব্য আমাদের সমাজে করা হয়। এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ কাউন্সিলিং, দেখো কাউন্সিলিং বা আমাদের একটা সাইকিয়াট্রিস্ট যেভাবে আমাদেরকে ডিল করবে, হয়তো আমরা ওই জিনিসগুলো ঘরে বসে থেকে আমরা সেই পরিষেবাটা আমাকে কেউ দিতে পারবে না। ঠিক আছে। আমাদের চলার পথে নানান ধরনের আমরা স্ট্রেসের শিকার হই, নানান ধরনের এংজাইটি আমাদের জীবনে আসে। ঠিক আছে। আমরা বিভিন্ন ডিসিশন নিতে গিয়ে আমরা ভেঙে পড়ি, বিভিন্ন ধরনের কনফ্লিক্টের শিকার হই। ঠিক আছে। কোনটা করব আমি করতে ভেবে না পেয়ে আমি হয়তোবা ওই জায়গাটার থেকে আমি ফেইলিয়ার হয়ে যাই। ঠিক আছে। তো সেই জিনিসগুলো থেকে বের করার জন্য আমাদেরকে কিন্তু পরামর্শদানের সাহায্য আমাদের নিতে হয় এবং সেই জিনিসগুলো মানুষের এই বদ্ধমূল ধারণাগুলোর থেকে বের হতে হবে যে আমাদের সুস্থ জীবন কাটাতে হলে মাঝে মধ্যে আমাদের এরকম সমস্যায় পড়লে আমাদের যেতে হবে সাহায্যের জন্য। সেটার মধ্যে কোনো ভুল বা কোনো ধরনের কোনো এখানে কি বলবো মানে এগুলোকে ক্রিটিক করা, ঠিক আছে, এগুলি একদমই অনুচিত, একদমই উচিত নয়। কারণ একটা সুস্থ মানুষের জীবনটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়।
তার সুস্থ থাকা বা তার বেঁচে থাকাটা আমাদের জন্য কিন্তু অনেকটা জরুরি। আমি তাকে যদি নিন্দুকের মতো নিন্দা করছি তাকে নিয়ে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমি ভালো মানুষ হয়ে উঠতে পারবো না। একদম এই জায়গা থেকেই একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য প্রত্যেকটি মানুষকে কি কি এথিক্স ফলো করতে হবে প্রতিদিনের? আপনি একজন সাইকোলজিস্ট হিসেবে কি কি বলবেন এই ব্যাপারে? এটা সাইকোলজিস্টের ব্যাপার নয়, এটা মানুষ হিসেবে মানুষের ব্যাপার। হ্যাঁ, এবং মানুষ মানুষের জন্য। একটা বিখ্যাত লোকের গান রয়েছে, ঠিক আছে, আমরা জানি যে মানুষকেই মানুষের সেবার জন্য এগিয়ে আসতে হবে, ঠিক আছে, ফর দ্য পিপল বাই দ্য পিপল, ঠিক আছে, এটা তো রয়েছে। তো এইখানে এথিক্স বলতে কি বলবো, মানে একটা লোককে সাহায্য করো, ঠিক আছে, তাকে উপকার করো, তাকে অপকার করবে না। তাকে কোনো রকম এই যে আমরা বিভিন্ন টিপ্পনি দিয়ে একটা লোককে তার মূল জায়গা থেকেও আমরা সরিয়ে দিই অনেক সময়, এরকমও আমরা দেখি। এমন তো অনেক মেন্টালিটি হয় যে আমি উঠতে পারছি না উপরে, আমি টেনে নামিয়ে দেব। এই জিনিসগুলো খুবই কিন্তু সমাজের একটা প্রতিবন্ধকতার এরিয়া আমি বলবো। এগুলোর থেকে আমাদেরকে একটু বের হতে হবে, ঠিক আছে। কারণ দেখো, প্রত্যেকের মধ্যেই যে প্রত্যেকেই সর্বগুণ সম্পন্ন হবে এরকমটা নয়, ঠিক আছে। যেটা আমি বলেছিলাম যে সবাই ইন্টেলিজেন্ট হবে, সবাই ক্রিয়েটিভ হবে, এরকম কোনো বিষয় নয়, ঠিক আছে। কিন্তু আমার মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোকে আমি যদি আইডেন্টিফাই করতে পারি, আমি তাকে সহায়তা করব। তাকে আমি কোনো রকম ভাবেই তাকে মানসিকভাবে দুর্বল বা আঘাত করার আমার কিন্তু চেষ্টা করব না, এবং এটা থাকাটাও বাঞ্ছনীয় নয়, একদম, ঠিক আছে। তো মানে আজকে আলোচনা তো হলো, মোটামুটি আমাদের সময়ও প্রায় শেষ। অনেক কথা হলো, অনেক কথা বাকি রইলো, আবারও নিশ্চয়ই আমরা কথা বলবো। তো শুরুতে একবার আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কেমন লেগেছে এসে, এখন বলছি কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, এবং সত্যি আমি আজকের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পেরে এবং এটার অংশীদার হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি নিউজ নাও চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই প্রোগ্রামে যুক্ত করার জন্য। অ্যাকচুয়ালি আমার অনুষ্ঠান শেষে এখন আমরা চলে এসেছি, আমার এখন মনে হচ্ছে সত্যি এই কথাগুলো দর্শকদের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি ছিল। একদম একদম। তার জন্য আপনাকেও ধন্যবাদ নিউজ নাওয়ের তরফ থেকে। আবারও দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, একদম। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সহেলি, এবং আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট সাইকোলজিস্ট সায়ন্তিকা দে। আপনারা সকলে ভালো থাকুন, নিজেদের শরীরের সঙ্গে মনকেও ভালো রাখুন, এবং দেখতে থাকুন নিউজ নাও। নমস্কার। ভালো হ্যাঁ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।